হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক সেম টু, অর্থাৎ ক্লাস 11-এর যে সেম টু এর পর্ষদের যে প্রশ্নপত্রটা ছিল, নমুনা প্রশ্নপত্র ছিল, স্যাম্পল কোয়েশ্চেন পেপার, সেটার আজকে সলিউশন নিয়ে এসেছি। তোমরা দেখে বুঝতেই পারছো যে এই সলিউশন সিরিজটা বা এই সলিউশনটা আমাদের পেন পেপারে হবে। এর আগে তোমরা বোর্ডে সেটা বুঝতে পারলে বা ইন্ট্রোতে সেটা বুঝতে পারলে, যেটা পেন পেপারে হবে। এবং তার সাথে তোমাদের এই খাতার যে পিডিএফটা, সেই পিডিএফটাও কিন্তু তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, যাতে তোমরা এখান থেকে ঠিকঠাকভাবে প্রিপারেশানটা চালিয়ে যেতে পারো। কারণ পর্ষদের থেকে আমি প্রথম সেমিস্টারেও বলেছিলাম যে পর্ষদের থেকে তোমাদের কিন্তু অধিকাংশ প্রশ্ন আসবে বা ওই ধরনের অধিকাংশ প্রশ্ন আসবে। সেই বিষয়টা কিন্তু অতি অবশ্যই প্রত্যেকটা স্কুলের ছেলেমেয়েরাই তোমরা দেখতে পেয়েছিলে যে পর্ষদের যেটা নমুনা প্রশ্নপত্র প্রথম সেমিস্টারের যেটা স্যাম্পল পেপার ছিল, সেখান থেকে অনেকাংশই কিন্তু হুবহু কমন এসেছে, আবার কিছু কিছু প্রশ্নের ধরন ম্যাচ করেছে, ডিজিট পরিবর্তন হয়ে গেছে হয়তো স্কুল টু স্কুল ভেদে। কিন্তু মুখ্যত যে সেমিস্টার ওয়ানের যে প্রশ্নগুলো, তার কিন্তু ধাঁচটা ওইরকমই কিন্তু বরাদ্দ রেখেছিলেন টিচাররা। বিভিন্ন স্কুলের ক্ষেত্রে সেটা কিন্তু অ্যাপ্লিকেবল হতে পারে, ঠিক আছে। ঠিক একই রকমভাবে সেমিস্টার টুয়ে যেহেতু তোমাদের পরীক্ষা 3 মার্চ থেকে, সেহেতু কিন্তু তোমাদের কি হবে না, এই পর্ষদের যে নমুনা প্রশ্নপত্র তাকে কিন্তু ফলো করবেন স্যারেরা। এটা হবে বা এটাই হওয়ার কথা, মানে সেই অ্যাকর্ডিংলি তারা কিন্তু প্রশ্নপত্রটা বানাবেন, যেহেতু তোমাদের স্কুল প্রশ্নপত্রটা বানাচ্ছে। এছাড়াও তোমাদের স্কুলে যেসব টিচাররা আছেন ফিজিক্সের বা কেমিস্ট্রির বা ম্যাথের, সেইগুলোর বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে একটু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে নেবে এবং তারপরে সেই অ্যাকর্ডিংলি নিজের প্রস্তুতিটা তোমরা চালাতে পারবে, ঠিক আছে। আর আমার খাতায় করার একটাই উদ্দেশ্য হলো যে তোমাদেরকে যাতে আমি সলিউশনটা প্রোভাইড করতে পারি, অর্থাৎ সলিউশনটা যাতে আমি কি করতে পারি, তোমাদেরকে পিডিএফ আকারে দিতে পারি। পিডিএফ আকারে দিলে তুমি বাড়িতে এইগুলো লিখে প্র্যাকটিস করতে পারবে। ওই জন্য ভিডিওটা বেশ কিছুদিন আগেই বানাচ্ছি, যাতে তোমাদের ঠিকঠাকভাবে সময়টা পেতে পারো, ঠিক আছে। চলো তাহলে শুরু করা যাক, ঠিক আছে। দেখো, বলা হয়েছে এই যে ফিজিক্স পেপার সলিউশন সেমিস্টার 2 পর্ষদের এটা নমুনা প্রশ্নপত্র। প্রথমে হচ্ছে সেকশন 1। তাহলে প্রথমে একটু বলে দিই, তোমাদের 3টে সেকশন থাকবে। সেকশন 1, সেকশন মানে 1 না, এ, সেকশন বি আর তোমার সেকশন সি। কথাটা বুঝতে পারা গেল? কোনো অসুবিধা নেই। তাহলে সেকশন এ এর আন্ডারে থাকবে তোমার 10 নাম্বার, সেকশন বি এর আন্ডারে থাকবে তোমাদের 15 নাম্বার, আর সেকশন সি এর আন্ডারে থাকবে তোমাদের আবার 10 নাম্বার। এইভাবে 35 নম্বর ডিস্ট্রিবিউট আছে। সেকশন এ তে তোমার মান 2 এর 5টা প্রশ্ন হবে, সেকশন বিতে তোমার 3 মার্কসের 5টা প্রশ্ন হবে, আর সেকশন সিতে তোমার 5 মার্কসের 2টো প্রশ্ন হবে। এইভাবে কিন্তু ডিস্ট্রিবিউশনটা থাকবে। লক্ষ্য করা গেল? কোনো সমস্যা নেই আশা করি। এবার প্রথম যে প্রশ্নটা আমাদের সামনে এখানে দিয়েছে, প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আমি তোমাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি যে সেমিস্টার 2তে তোমাদের অজানা খুব কমই প্রশ্ন থাকবে। তোমাদের যেটা হবে সেটা হচ্ছে ল্যাক অফ টাইম, সময়টার অভাব কিন্তু তোমরা বোধ করবে এইখানটাতে। ওই জন্যই বলছি যে ঠিকঠাকভাবে এইগুলো লিখে প্র্যাকটিস করার চেষ্টা কিন্তু অতি অবশ্যই করবে, ঠিক। চলো, প্রথম প্রশ্ন কি বলেছে? প্রথম প্রশ্নতে বলেছে যে গ্রহের গতি সংক্রান্ত গ্রহের গতি সম্পর্কিত কেপলারের তৃতীয় গতি সূত্র, যেটা তৃতীয় সূত্র, সেখান থেকে নিউটনের মহাকর্ষ সূত্রটি প্রতিষ্ঠা করো। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং একটু বিয়ন্ড দ্য লেভেল অফ এইচএস, তার একটু বাইরেই কিন্তু লেভেল অফ প্রশ্ন এখানে করেছে, ঠিক আছে। এবার দেখো, বিষয়টাকে একটু লক্ষ্য করার চেষ্টা করো। কি বলেছে এখানে? বলেছে কেপলারের যে সূত্রটা, কেপলারের যে তৃতীয় সূত্রটা, সেই তৃতীয় সূত্র থেকে তোমাকে মহাকর্ষ সূত্রটা ব্যাখ্যা করতে হবে। বোঝা গেল? তাহলে প্রথমে হচ্ছে কেপলারের তৃতীয় সূত্রটা একটু দেখতে হবে। কেপলারের সূত্র থেকে নিউটনের মহাকর্ষ সূত্রের প্রমাণ, ঠিক। প্রত্যেকটা জিনিস কিভাবে লিখতে হবে না লিখতে হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে মেনটেন করেছি। এই মেনটেনটা তোমাকেও করতে হবে পরীক্ষার খাতাতে, ঠিকঠাকভাবে মার্জিন দেওয়া, কারণ এটা ডেসক্রিপটিভ, এখানে কিন্তু অবজেক্টিভ নয় যে তোমাকে ওএমআর সিট দিয়ে দেবে, ঠিক আছে। তাই তো দেখো, আমরা জানি কেন্দ্রমুখী বল F = mv²/r, ঠিক। আমরা এটাই জানি যে কেন্দ্রমুখী বল যেটা হয় বা একটা বৃত্তপথে আবর্তনশীল কোনো যদি বস্তু থাকে, তাহলে তার যে কেন্দ্র বরাবর যে বলটা কাজ করে সেটা হচ্ছে mv²/r, বা বলতে পারে যেটাকে অভিকেন্দ্র বল। সূর্যের চারিদিকে পৃথিবীর আবর্তনকাল যদি টি হয়, তাহলে সেই টি বা পর্যায়কাল সমান আমরা অনায়াসেই লিখতে পারি যে তোমার সরণ বাই বেগ। সরণটা কত? একটা ফুল রোটেশন মানে 2πr, আর বেগটা কত না ভি। বোঝাতে পারলাম? কোনো সমস্যা নেই। এবারে ভি এর মান যদি এই ওপরটার থেকে আমি নিচে বসিয়ে দিই, দেখো ওপরটার থেকে ভি এর মান কি পেলাম? ভি এর মান পাবো
না ওপরটা না, এখান থেকে যদি আমি ভি এর মানটা এখানে পোষ করিয়ে দিই, 2 নম্বরের যে ভি এর মানটা সেটা 1 নম্বরে বসিয়ে দিলাম, তাহলে 2 নম্বর থেকে ভি এর মান কী পাচ্ছি, 2 নম্বর থেকে ভি এর মান পাচ্ছি আমরা 2πr/t। সেইটা যদি 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিই, 1 নম্বর ইকুয়েশন মানে হচ্ছে f = mv²/r, সেখানে যদি আমি বসিয়ে দিতে পারি তাহলে কত হচ্ছে না এফটা হয়ে গেল mv², ভিটা কত বললাম এখনই 2πr/t, 2πr/t তার স্কোয়ার /r। এরপর তোমরা লক্ষ্য করতে পারবে যে f = তাহলে দাঁড়িয়ে যাচ্ছে m 4πr² /t², আর একটা করে ক্যান্সেল হয়ে যাবে, r² আর r এ ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে 4π²r, 4π²r নট 4πr², 4π²r/t²। এখন কেপলারের তৃতীয় সূত্র থেকে পাই আমরা t² ভেরিজাস r³ পাই, এটা আমরা তাহলে ভেরিজাসটাকে যদি সমান চিহ্ন আনতে হয় আমাকে, তাহলে একটা কনস্ট্যান্ট গুণ করতে হয়, সেটা হয়ে গেল t² = k × r³। এই কেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। টি এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই, টি এর এই যে মানটা, টি এর এই মানটা, এটা 4 নম্বর থেকে যে টি এর মানটা পাচ্ছি সেটা 3-এ বসাবো, 3-এ বসালে কি পাচ্ছি দেখো, 3-এ বসালে কি পাচ্ছি, এখানে বসালে তোমরা দেখতে পাবে যে হ্যাঁ দেখতে পাওয়া যাচ্ছে, কোনো সমস্যা নেই, হ্যাঁ হ্যাঁ দেখো 3 নম্বর সমীকরণে বসালে পাচ্ছ f = m 4π²r/t² ছিল, r/t এটাই লিখলাম প্রথমে, তারপর হচ্ছে 4π² একটু রিঅ্যারেঞ্জ করলাম, 4π²টাকে আগে নিলাম, এমটাকে এম রাখলাম, আরটাকে আর রাখলাম, t² মানে পেলাম kr³ একটু আগে পেলাম, সেটা বসিয়ে দিলাম, সেটা বসলে এই ইকুয়েশনটা তোমরা পাচ্ছ 5 নম্বর ইকুয়েশনটা। এই সমীকরণে 4π²/k এই যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু আমাদের কি আবার ধ্রুবক, 4 কনস্ট্যান্ট, কে কনস্ট্যান্ট, π² কনস্ট্যান্ট, তাহলে 4π²/kটাও কিন্তু একটা ধ্রুবক। কথাটা বোঝাতে পারলাম, কোনো সমস্যা নেই। এবার একে জিএম ধরা যায়, কারণ জি ওটাও একটা সার্বজনীন ধ্রুবক, এবং এম যেটা হচ্ছে সূর্যের ভর সেটাও একটা ধ্রুবক রাশি, তাহলে ওইটাকে সাবস্টিটিউট করলাম জিএম দিয়ে পরে, বোঝা গেল। এবার সমীকরণ নাম্বার 5 এটা যেটা পেয়েছি, সেখান থেকে তুমি যদি লক্ষ্য করো তাহলে তুমি দেখতে পাবে, ক্যামেরাটা ঠিক ইয়ের নেই, ঘুরে যাচ্ছে বিষয়টা, হ্যাঁ এবার ঠিক আছে, ঠিক হলো। তাহলে জি সমান হচ্ছে সার্বজনীন ধ্রুবক, এম হচ্ছে সূর্যের ভর, আর 5 নম্বর সমীকরণ থেকে তাহলে আমরা অনায়াসেই বলতে পারছি যে এই যে 5 নম্বর সমীকরণটা আমরা পেয়েছিলাম যে f = 4π²m/kr², 4π²/kটাকে তুলে এই জায়গাতে আমি দিয়ে দিলাম জি ক্যাপিটাল এম, তাহলে gm/r² তার সাথে স্মল n, gm/r², এটি নিউটনের মহাকর্ষ সূত্র। এইভাবে তোমাকে লিখতে হবে মাত্র 2 নম্বরের জন্য, এতটা লিখতে হবে, কিছু করবার নেই। আমি বারবার বলছি বিষয়গুলো প্রচণ্ড সোজা বলে মনে হবে, কিন্তু সময় পাবে না। ঘনত্ব রো এবং মাস যদি এম আর আয়তন যদি ভি হয়, তাহলে রো = m/v, অতি অবশ্যই সম্পর্ক দ্বারা যুক্ত প্রমাণ করো যে গামা =-1/ρ dρ/dt। এখানে গামা কি, আয়তন প্রসারণ গুণাঙ্ক। দেখো আমরা কি জানি, আমরা জানি যে আয়তনের যে পরিবর্তনটা হবে v2 - v1, সেটা হয় ইনিশিয়াল আয়তন ইন্টু গামা আর উষ্ণতার পরিবর্তন T2 - T1, বোঝাতে পারলাম। যেখানে v1 প্রত্যেকটা জিনিস, যখনই তুমি কোনো ইকুয়েশন লিখবে, প্রত্যেকটা জিনিস যাতে তোমার প্রত্যেকটা ধ্রুবক পদ, মানে যেগুলো তুমি নিয়েছো ধ্রুবক পদ না, ধ্রুবক হোক না হোক, ধ্রুবক যদি নাও হয় সেটা যদি পরিবর্তনশীল হয়, সেই ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাকে নোটেশনগুলো দিতেই হবে, না হলে কিন্তু নম্বর কেটে দেবে। v1 হচ্ছে T1 উষ্ণতায় আয়তন, v2 হচ্ছে T2 উষ্ণতায় আয়তন, T1 প্রাথমিক উষ্ণতা, T2 অন্তিম উষ্ণতা। এইভাবে কিন্তু বিষয়গুলো তোমাকে পয়েন্ট আউট করতে হবে। এবার গামা কি না, গামাটা হলো পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক। ঠিক এখান থেকে যদি আমি v2কে একা রাখি, তাহলে v2টা আমাদের হয়ে যাচ্ছে v2 = v1 প্লাস v1 × গামা × dt। dt কেন নিলাম, এই ডিটিটাই হচ্ছে আমাদের T2 - T1, মানে চেঞ্জ ইন টেম্পারেচার। এই যে এখানে নিয়েছি যে এটাই হচ্ছে আমাদের চেঞ্জ ইন টেম্পারেচার, কথাটা বোঝা গেল। তাহলে এখান থেকে আমরা v2 সমান লিখতে পারি যে v1 কমন নিলে 1 - গামা × dt লিখতে পারি, অসুবিধা নেই। দেখো পরের পাতায়, দেখো পরের পাতায় লক্ষ্য করো, পরের পাতায় যে জিনিসটা এখানে বলেছে, দেখো বলেছে একই রকমভাবে ρ1 অর্থাৎ প্রথম ক্ষেত্রে যদি ঘনত্ব বলি সেটা কি হবে না, প্রথম ক্ষেত্রে ভর / প্রথম ক্ষেত্রে আয়তন। দ্বিতীয় ক্ষেত্রে ঘনত্ব যদি বলি কি হবে, দ্বিতীয় ক্ষেত্রের ভর / দ্বিতীয় ক্ষেত্রের আয়তন, বোঝাতে পারলাম। ρ2 তাহলে কি হয়ে যাবে, ρ2 হয়ে যাবে মাস / v2। v2 মানে একটু আগে কি পেলাম, v2 মানে একটু আগে আমরা পেলাম v2
V2 মানে একটু আগে আমরা পেলাম V1 ইন্টু 1 প্লাস গামা ইন্টু ডিটি। এই জিনিসটার মান যদি এখানে বসিয়ে দিই, দেখো বসিয়ে দিয়েছি, তাহলে এটা তোমার হচ্ছে আবার বসিয়ে দিয়েছি V2-র জায়গায় মানটা। আবার M বাই V1টা কি একটু আগে দেখলাম না, M বাই V1টা হচ্ছে স্যার রো 1, এই যে এটা হচ্ছে বিষয়। তাহলে এখানে রো 1 বাই 1 প্লাস গামা ইন্টু ডিটি, যেহেতু M বাই কোনটা কেন বসাচ্ছি ব্র্যাকেটে কিন্তু যেহেতু দিয়ে পরে লিখে দেওয়াটা অত্যন্ত আবশ্যক। তাহলে রো 2 হচ্ছে রো 1 ইন্টু 1 প্লাস গামা ইন্টু ডিটি টু দি পাওয়ার -1, কারণ ওটা নিচে ছিল। এবার এই ঘাতটা সামনের ঘাত হয়ে যাবে, এটা দ্বিপদ উপপাদ্য বাইনোমিয়াল থিওরাম, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n 1 প্লাস nx হয় যদি এক্সটা অনেক ছোটো হয়। আর এখানে আমাদের গামাটাও ভীষণ ছোট, কারণ আমাদের তরল পদার্থ বা গ্যাসীয় পদার্থের গামা বা আয়তন প্রসারণ গুণাঙ্ক অনেকটাই ছোট। আর চেঞ্জ ইন টেম্পারেচার অনেক উষ্ণতার পরিবর্তন করা হয় না, খুবই ন্যূনতম 1 ডিগ্রি 2 ডিগ্রি 10 ডিগ্রি 20 ডিগ্রি সেলসিয়াসের মতোই কিন্তু পার্থক্যটা করা হয়। তাহলে এখান থেকে বুঝতে পারছি আমরা যে রো 2 ইজিক্যাল টু রো 1 মাইনাস রো 1 ইন্টু গামা ইন্টু ডিটি, মানে ব্রেক করে নিলাম দুটোতেই, বন্টন সূত্র যেটাকে বলে করে নিলাম। এখান থেকে রো 2 মাইনাস রো 1 এর মান বার করছি, রো 2 মাইনাস রো 1 হবে মাইনাস রো 1 ইন্টু গামা ডিটি। রো 2 মাইনাস রো 1কে আমরা লিখতে পারি ডি রো, কারণ চেঞ্জ ইন ঘনত্ব হুইচ ইজ ডি রো। তাহলে ডি রো সমান হয়ে গেল মাইনাস তোমার এটা হচ্ছে রো 1 ইন্টু গামা ইন্টু ডিটি, বোঝাতে পারলাম। তাহলে গামা আমাদের কাছে কি দাঁড়িয়ে যাচ্ছে সেখানে -1 বাই রো 1 ডি রো বাই ডিটি, প্রুফড। এটাই আমাদের প্রুফ করতে বলেছিল। পরের প্রশ্ন, এখানে অর দিয়ে একটা প্রশ্ন দেওয়া আছে, বলেছে 12 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলাকার বস্তু 500 কেলভিন উষ্ণতায় 450 ওয়াট ক্ষমতা বিকিরিত করে। যদি ব্যাসার্ধ অর্ধেক এবং উষ্ণতা দ্বিগুণ করা হয় তবে বিকিরিত ক্ষমতার মান কত হবে? এটা একটু লক্ষ্য করবে যে কিভাবে কি করা হচ্ছে। দেখো এখানে কি বলেছে না, গোলকের উপরিতলের ক্ষেত্রফল, গোলকের যেটা উপরিতলের ক্ষেত্রফলটা আছে সেই জিনিসটা কি বলেছে না, সেটা হচ্ছে a ইজিক্যাল টু 4 পাই আর স্কোয়ার, অর্থাৎ এরিয়াটা আর স্কোয়ারের সাথে সমানুপাতিক। ওকে, কৃষ্ণ বস্তুর উপরিতল থেকে বিকিরণের হার সেটা কি হবে না, ই ভেরিজাস a t টু দি পাওয়ার 4। এটা কোথার থেকে পেয়েছি? স্টিফানের সূত্র। তাহলে E2 বাই E1 2/1 নিলাম, তাহলে এটা হবে 2/1, এটা হবে 2/1। এবার এরিয়াটা হচ্ছে ব্যাসার্ধের সেম ব্যাসার্ধের সাথে সমানুপাতিক, আরটাও হয়ে যাবে R2/R1, 2/1 ফরম্যাটে চলে আসবে, সেটার হবে স্কোয়ার। আর T2/T1 তার হোল টু দি পাওয়ার 4 তো সাথে আছেই। E2/E1টা আমাদেরকে দিয়ে দিয়েছিল 450 ওয়াট। এই ইটা কিন্তু এনার্জি নয়, এটা কিন্তু শক্তিও নয়, প্রতি এককে শক্তি, প্রতি সময়ে শক্তি, তার মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়াট। কথাটা বোঝাতে পারলাম, কোনো সমস্যা নেই। বেশ, তাহলে এখানে রেডিয়াসের যে পার্থক্যটা আছে সেটা হচ্ছে পরে রেডিয়াসটা অর্ধেক করা হয়েছে, তাহলে প্রথমে 2 ছিল পরে 1 হলো। রেডিয়াসটা বা ব্যাসার্ধটা পরে অর্ধেক করা হয়েছে, যদি ব্যাসার্ধ অর্ধেক আর উষ্ণতা দ্বিগুণ করা হয়, পড়লাম একটু আগেই আমরা, তাহলে উষ্ণতাটাকে দ্বিগুণ করেছি, ব্যাসার্ধটাকে অর্ধেক করেছি। এই টোটাল জিনিসটা হলো 12 সেন্টিমিটার ব্যাসার্ধটার কোনো ইউজ হলো না, এবং এই করে তোমরা E2-র মান পেয়ে যাবে অনায়াসে, সেটা হচ্ছে 1800 ওয়াট। বোঝাতে পারলাম, কোনো সমস্যা নেই আশা করি। নেক্সট, গাণিতিক রূপসহ তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি লেখো। আর তাপগতিবিদ্যার ওই প্রথম সূত্র থেকে, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি লেখো, আর প্রথম সূত্র থেকে যে কোনো দুটি সীমাবদ্ধ তা লেখো। প্রথম সূত্রের সীমাবদ্ধতা, প্রথমে সূত্রটা হচ্ছে, সূত্রটা কি বলেছে, যখন কোনো তন্ত্রকে তাপ সরবরাহ করা হয়, তন্ত্র মানে হচ্ছে মেশিন, ঠিক আছে, তখন ওই তন্ত্র দ্বারা গৃহীত তাপশক্তির কিছু অংশ তন্ত্রটির অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে আর বাকি অংশ তন্ত্রটি দ্বারা পরিবেশে বাহ্যিক কার্য সম্পাদনে ব্যয়িত হয়। কথাটা বোঝাতে পারলাম। তাহলে তুমি যদি কোনো সিস্টেমকে তাপ দাও, সেটি দুটিভাবে খরচা করে, এই ডিকিউ অ্যামাউন্টের তাপটা দুটিভাবে খরচা হবে, একটা হবে ওর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে এবং আরেকটা হচ্ছে ওর কৃতকার্যের পরিবর্তন ঘটাবে, একটা ডিইউ একটা ডিডাব্লিউ। তাহলে ডিকিউ যেটা সেটা হচ্ছে তন্ত্র দ্বারা শোষিত তাপ, ডিইউ হচ্ছে তন্ত্রের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, ডিডাব্লিউ হচ্ছে গ্যাস কর্তৃক কৃতকার্য। বোঝাতে পারলাম, কোনো সমস্যা নেই। এবার আসছি সীমাবদ্ধতাতে, যে ওর প্রবলেমসগুলো কোথায় ছিল, প্রথম সূত্রের প্রবলেমসগুলো কোথায় ছিল। বলেছে প্রথম সূত্রানুসারে কিছু পরিমাণ কার্যকে সম্পূর্ণভাবে, দেখো কিছু পরিমাণ কার্যকে সম্পূর্ণভাবে তাপে এবং কিছু পরিমাণ তাপকে সম্পূর্ণভাবে কার্যে পরিণত করা উচিত, কিন্তু বাস্তবে তা একেবারেই সঠিক নয়। নিয়ম তো তাই যে কিছু পরিমাণ তাপ যদি আমি দিই তাহলে কাজ পাবো, কাজ যদি আমি দিই মানে তাকে যদি কার্য করি, তার উপরে যদি কার্য করি তাহলে আমি তাপ শক্তিটা ফেরত পাবো, কিন্তু বাস্তবে সেটা হয় না। কারণ তাপ দিলে তুমি যে পরিমাণ তাপ দেবে সেটার পুরোপুরি কৃতকার্যে ক্ষয় হয় না, কিছুটা তার নিজের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি তো হয়। তাহলে এটার প্রমাণ বা ব্যাখ্যা
কিছু যুক্তি দিতে পারে না প্রথম সূত্র। আরেকটা প্রবলেম কি না, বেশি উষ্ণতার বস্তু থেকে স্বতঃস্ফূর্তভাবে তাপ কম উষ্ণতার বস্তুতে প্রবাহটা ঘটে, কিন্তু এর বিপরীত প্রক্রিয়া কখনোই ঘটে না, এটির ব্যাখ্যা দিতে পারে না প্রথম সূত্র। অর্থাৎ একটা ঠান্ডা বস্তু থেকে গরম বস্তুতে কেন তাপ যাবে না, এটাই তো প্রশ্ন। কেন যাবে না, কেন শীতল বস্তু থেকে উষ্ণ বস্তুতে তাপ যাবে না, এটার কিন্তু কোনো ব্যাখ্যা দিতে পারে না। কেন উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে তাপ সরবরাহ করা যাবে, এটার কোনো ব্যাখ্যা প্রথম সূত্র দিতে পারে না। তারপরে কি বলেছে, গ্যাসের গতীয় তত্ত্বের আলোকে অ্যাভোগাড্রো সূত্রটি প্রতিষ্ঠা করো। এটা বোঝানোর মতো কিছু নেই। তোমার যে গ্যাসের গতীয় তত্ত্ব, সেখান থেকে যে চাপের যে রাশিমালা পেয়েছিলে P = 1/3 ρ c স্কোয়ার বা CRMS স্কোয়ার, সেখান থেকে তোমাকে V ভেরিসাস এনটা বার করতে হবে। এটা কাটাকুটি করে পরে তুমি অনায়াসে জিনিসটা কিন্তু পয়েন্ট আউট করতে পেরে যাবে যে V ভেরিসাস এন। বাকি প্রত্যেকটা জিনিস তোমাকে মাইনিউটলি ফলো করতে হবে। আশা করি তোমরা ঠিকঠাকভাবে ক্লাসগুলো মানে যে সলিউশন সিরিজগুলো আমি করেছি সেইগুলো দেখেছো। সেখানে এমনি ধরনের প্রশ্ন অনেকগুলোই ছিল এবং তার সাথে সাথে তোমরা টিউশনিতে স্কুলে ঠিকঠাকভাবে ক্লাস করেছো। সেটার ভিত্তিতে আমি আর ডিটেলসে কোনো চর্চা করছি না, সময়টা নষ্ট হবে। তোমরা পিডিএফটা করো, কালেক্ট করো, টেলিগ্রাম চ্যানেলে গিয়ে পরে, এবং সেখান থেকে তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, নাহলে অনেকটা সময় লাগবে পুরোটা সলভ করতে। ওই জন্য আমি লিখে করাচ্ছি। হলো অর দিয়ে বলেছে দেখাও যে একটি গ্যাস কর্তৃক প্রদত্ত চাপ গ্যাসের অণুর প্রতি একক আয়তনের গড় গতিশক্তির 2/3 অংশ হবে। আমরা জানি P = 1/3 ρ c স্কোয়ার, যে একটু আগেই বললাম। এখান থেকে আমরা এনার্জিটা পেয়ে যাবো অতি অবশ্যই, যে এনার্জিটার 2/3 অংশটাই হচ্ছে চাপ। চাপ কি হবে, এনার্জির, শুধু এনার্জি না, একক আয়তনে এনার্জির 2/3 অংশটাই হচ্ছে চাপ। সুতরাং একক আয়তনে মোট শক্তির 2/3 অংশ সেটা কিন্তু গ্যাসের চাপের সাথে সমান হয়ে যাচ্ছে। এবার কি বলেছে, একটি পরীক্ষায় দেখা গেল একটি সুরশলাকা এবং একটি সনোমিটার তার প্রতি সেকেন্ডে 5টি করে স্বরকম্প প্রদান করে। যখন তারের দৈর্ঘ্য যথাক্রমে 1 মিটার আর 1.05 মিটার, তখন সুরশলাকার কম্পাঙ্ক গণনা করো। ঠিক আছে, ওই জন্য লিখে লিখে আমি কিন্তু জিনিসগুলো বুঝিয়েছি। ধরা যাক সুরশলাকার কম্পাঙ্কটা হচ্ছে তোমার n। ঠিক আছে, প্রশ্নানুসারে L1 যেটা সেটা 1 সেন্টিমিটার, সুরশলাকার কম্পাঙ্ক n সমান হয় 1/12 √T/m। কথাটা বোঝাতে পারলাম। এবার বলেছে এটা যদি হয়, এল এর দৈর্ঘ্য তো 1 আছে, তাই 1/2 √T/m। এরপরে কি আছে, এর সনোমিটারের কম্পাঙ্ক n ড্যাশ হলে n ড্যাশ হবে 1/2 × 1.0.5। এখানে 1 নেই, এখানে 1.0.5 √T/m। ঠিক আছে, বোঝাতে পারলাম। তাহলে এই জিনিসগুলো হলো, এইভাবে কাটাকুটি করে তোমরা অনায়াসে দেখতে পারো যে কোনটা বড় কোনটা ছোট, দুটোর পার্থক্য কী। এইভাবে কিন্তু জিনিসটা এক্সিকিউট করতে পারবে যে সুরশলাকার কম্পাঙ্কটা ঠিক কত। ঠিক, এগুলো জিনিসগুলো পড়তে হবে, বুঝতে হবে, নাহলে কিন্তু সবগুলো যদি বলে দেওয়া তাহলে তো মুশকিল। প্রবাহী সংক্রান্ত স্টোকের সূত্রটি লেখো, প্রান্তীয় বেগের রাশিমালা নির্ণয় করো। কিভাবে লিখতে হবে প্রত্যেকটা জিনিস আমি এখানে কিন্তু পয়েন্ট আউট করেছি। ঠিক, এবং যদি কোনো জিনিসকে তুমি যদি ওভারলুক করো যে না খুব ছোট জিনিস আমি তাহলে পড়বো না, তুমি কি এখানে লক্ষ্য করতে পারছো লেখচিত্র অঙ্কন করতে বলেছে প্রান্তীয় বেগের সাথে সময়ের। ভাবতে পারছো উক্ত লেখচিত্রে প্রান্তীয় বেগটিও দেখাতে বলেছে। তো আমি প্রান্তীয় বেগের রাশিমালা, স্টোকের সূত্র, রাশিমালা হলে রাশিমালা কিভাবে লিখতে হয়, রাশিমালা লিখলেই কিন্তু তোমাকে ওই চিহ্নগুলো কোনটিকে কি নির্দেশ করে প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাকে কি করতে হবে, দেখাতেই হবে। বোঝাতে পারলাম। এবারে এখানে ভেলোসিটির সাথে টাইমের একটা গ্রাফ আছে, এবং সেই ভেলোসিটির সাথে টাইমের গ্রাফটাতে তোমাকে প্রান্তীয় বেগটাও বা টার্মিনাল ভেলোসিটিটাও তোমাকে ওইখানে কিন্তু পয়েন্ট আউট করাতে হবে। বোঝাতে পারছি। এবার বলেছে একটা অর দিয়ে পৃষ্ঠটান ও পৃষ্ঠ শক্তির মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। না, একক ক্ষেত্রফলে পৃষ্ঠটানটাই কিন্তু একক ক্ষেত্রফলে তোমার যে পৃষ্ঠটান না, একক ক্ষেত্রফলে যে ব্যয়িত পৃষ্ঠ শক্তি, ওর ক্ষেত্রফল বৃদ্ধি করতে গিয়ে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি এখানে মাইনিউটলি লিখিয়েছি। ঠিক আছে, তাহলে একক ক্ষেত্রফলে ক্ষেত্রফল পরিবর্তন করতে গিয়ে পরে যে পরিমাণ কৃতকার্য করতে হচ্ছে সেটাই কিন্তু ওর পৃষ্ঠটানের সাথে সমান। কথাটা বোঝাতে পারলাম। এই যে এখানে দিয়েছে একক ক্ষেত্রফলে ব্যয়িত পৃষ্ঠ শক্তি সংখ্যাগতভাবে পৃষ্ঠটানের সমান। ক্লিয়ার হয়েছে। 2 নম্বর যে প্রশ্নটা বি নাম্বারে দিয়েছিল, এখানটাতে পড়লাম না, সেটা হচ্ছে 3 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি অনুভূমিক নল পরস্পরের সাথে যুক্ত। প্রথম নলে জলের বেগ যদি 4 মিটার/সেকেন্ড হয়, তাহলে দ্বিতীয় নলে জলের বেগ কত? এটা দিয়েছি। এটা হচ্ছে ধারাবাহিকতার সমীকরণ থেকে তোমাদের অনায়াসেই কিন্তু এটা সলভ করা যাবে। ক্লিয়ার হয়েছে, বোঝাতে পেরেছি, কোনো সমস্যা নেই। চলো নেক্সট প্রশ্ন চলে। তাপগতিবিদ্যায় নিবিড় আর ব্যাপক চলরাশি কাকে বলে? এক্সটেন্সিভ ভ্যারিয়েবল আর ইন্টেন্সিভ ভ্যারিয়েবল, ইংরেজিতে এটা বলে। নিচের চিত্রে একটি আদর্শ গ্যাসের এ দশা থেকে বি দশা, এ দশা থেকে সি দশাতে
এবিসি আর এসি দুটো পথে গেছে, কোনটাতে বলছে ন্যূনতম কৃতকার্য হয়েছে, কৃতকার্যের মান ন্যূনতম। তাহলে যেসব চলরাশি তাপগতীয় সংস্থায় থাকা পদার্থের পরিমাণের ওপর বা ভরের ওপর নির্ভরশীল নয় তাদেরকে বলা হয় সংকীর্ণ চল, ছোট তারা নির্ভরশীল নয়, বা নিবিড় চলরাশি যেমন চাপ, উষ্ণতা, পৃষ্ঠটান, আর যেগুলো ভরের উপর নির্ভরশীল তাদেরকে ব্যাপক চল বলা হয়, যেমন আয়তন, অভ্যন্তরীণ শক্তি, এন্ট্রপি। এটা এখানে একটা অঙ্ক আছে, অঙ্কটা একটু পয়েন্ট আউট করবে, একটা জায়গায় একটু গোলমাল হয়ে গেছিলো, কেটে একটু করেছি, এই জায়গাটা একটু পয়েন্ট আউট করবে যে তুমি যদি এ থেকে বিতে গেলে, দেন বি থেকে সিতে গেলে এখানে কৃতকার্য কত, আর এ থেকে সিতে গেলে সেখানে কৃতকার্য কত, দুটো কৃতকার্য পয়েন্ট আউট করবে, মাপবে, ক্যালকুলেশন করলেই তোমাদের কিন্তু বুঝতে পারবে যে কোনটাতে কৃতকার্যটা কম হচ্ছে। হলো। নেক্সট কি বলেছে, একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রমাণ করো সিপি মাইনাস সিভি সমান আর, এটাকে মেয়ার্স সমীকরণ বলা হয়, মেয়ার্স ফর্মুলা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর বলেছে এসটিপিতে 1 গ্রাম হিলিয়াম গ্যাসের দুটি আপেক্ষিক তাপের পার্থক্য নির্ণয় করো। দুটি আপেক্ষিক তাপের পার্থক্য মানেই সিপি মাইনাস সিভি, কিন্তু এখানে একটু মাথাটা ঠান্ডা করতে হবে, এই সিপি মাইনাস সিভি সমান আর কিন্তু হবে না। এই সিপি মাইনাস সিভি সমান আর কেন হয়, কারণ এগুলো হচ্ছে মোলার আপেক্ষিক তাপ। তোমাকে এখানে কি দিয়েছে জিনিসটা লক্ষ্য করে একটু, আরটা দিয়েছে কিসে, জুলে, কিন্তু আপেক্ষিক তাপের পার্থক্য তোমাকে যেটা বার করতে হবে এখানে 1 গ্রাম হিলিয়ামের দিয়েছে, তাহলে তোমাকে আগে বার করতে হবে যে এটা মানে কত মোল হিলিয়াম, এটা বিষয়। তোকে এই অঙ্কটা একটু বলে দিচ্ছি। সিপি মাইনাস সিবি সমান আর অনেকেই জানো, ওই জন্য এই জায়গাটা আর লক্ষ্য করালাম না। সিপি মাইনাস সিবি সমান আরটা একটু লক্ষ্য করবে, এইখানটাতে একটু এসো। 4 গ্রাম হাইড্রোজেন মানে 1 মোল 4 গ্রাম হিলিয়াম মানে 1 মোল হিলিয়াম, 1 গ্রাম হিলিয়াম মানে 1/4 মোল হিলিয়াম। এখন সিপি মাইনাস সিভি সমান হচ্ছে আর বাই জে। কেন করি আর বাই জে, যদি সিপি আর সিভি ক্যালোরি ইউনিটে থাকে তখন তোমাকে আর সমান হয় না, মানে সিপি মাইনাস সিভি সমান আর হয় না, সেক্ষেত্রে আর বাই জে করে নিতে হয়, যেটা হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা জুলের ধ্রুবক যেটাকে বলে, সেটা করতে হয়। সেটা হয়ে গেল 8/4 হলো সমান হচ্ছে 2। কিন্তু এটা তো তার জন্য যার 1 মোল গ্যাস, এটা তো 1 মোল গ্যাসও নয়, তাহলে কি 1 গ্রাম গ্যাসের জন্য কত হবে, 1 গ্রাম গ্যাস বা 1/4 মোল গ্যাসের জন্য কত হবে না 4, মানে 1/4 গুণিত 2, অর্থাৎ সেই ক্ষেত্রে তোমার 1/2 কিন্তু হয়ে যাবে সিপি মাইনাস সিভির মান। সেটা তো 1 মোল গ্যাসের জন্য হয় আর, কিন্তু যদি তোমার 1 মোল গ্যাসেই যদি না থাকে তাহলে তোমার কি হয়ে যাবে, তাহলে ওটা গুণ করে নিতে হবে তোমাকে, যে না বাবা আমার তো 1 মোল গ্যাস নয়, এটা হচ্ছে বিষয়। ঠিক আছে, নেক্সট কি বলেছে দেখো, লক্ষ্য করো, গ্যাসের গতীয় তত্ত্ব ব্যবহার করে একটি আদর্শ গ্যাস দ্বারা প্রযুক্ত চাপের রাশিমালা নির্ণয় করো। ওই যে প্রথম থেকে বলছিলাম যে P = 1/3 রো CRM², সেটার পুরোপুরি ব্যাখ্যা কিন্তু এখানে আমি বলে দিয়েছি। প্রথমে চাপটা কাকে বলে সেটা লিখতে হবে, তারপরে প্রত্যেকটা জিনিস মাইনিউটলি ফলো করে তোমাকে কিন্তু নামাতে হবে, এটা ছাড়া বা এটাকে প্রুফ করা ছাড়া তোমার কাছে আর কোনো উপায় নেই। 3 নাম্বার এখানে আছে, 3 নাম্বারের জন্য এতটা তোমাকে কিন্তু লিখতেই হবে, অন্য আর কিছু উপায় নেই। এখনও শেষ নয়, দেখতে থাকো, এই প্রত্যেকটা জিনিস একটু ভালো করে পড়বে, বইয়েও এই জিনিসটা ছিল, আমি তাও খাতাতে তোমাদের জন্য কিন্তু টুকে দিয়েছি, যাতে তোমাদের যদি কারুর মানে বইয়ে খুঁজে পেতে অসুবিধা হচ্ছে বা বই থেকে বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে দুটো জিনিস দেখলে তোমাদের মাথাতে ঢুকবেও খুব ভালো। বোঝাতে পারলাম প্রত্যেকটা জিনিস মাইনিউটলি দেখলে। এইবার বলেছে অরে প্রশ্ন আছে যে দুটি গ্যাসের প্রত্যেকটির উষ্ণতা T আর আয়তন যদি V হয় এবং চাপ যদি P হয়, এদেরকে এমনভাবে মেশানো হলো যাতে মিশ্রণের উষ্ণতা T আর আয়তন V হয়। তাহলে মেশালো তো আয়তন হওয়ার কথা V + V 2V, কিন্তু উষ্ণতাটাকে স্থির রাখলাম, আয়তনটাকে অর্ধেক করে দিলাম, 2V হওয়ার কথা হলো কত V, তাহলে V হয়ে গেল মানে কি আয়তনটাকে অর্ধেক করলাম। তখন বলছে যে চাপটা কত হবে, না স্যার চাপটাকে দ্বিগুণ করতে হবে, এটা তো সোজা কথা না নয়। টেম্পারেচার কনস্ট্যান্ট মানে বয়েলের সূত্র লাগাবে, বয়েলের সূত্রে কি বলে যে যতটা চাপ যত গুণ কমবে আয়তন তত গুণ বাড়বে, বা আয়তন যত গুণ কমবে চাপ তত গুণ বাড়বে। এখানে আমরা লক্ষ্য করতে পাচ্ছি যে আয়তনটা অর্ধেক হয়ে গেছে, 2V হওয়ার কথা, V আর V এর আয়তন কত হবে 2V হওয়ার কথা, বাট সেটা V হয়ে গেছে, তাহলে ডেফিনেটলি আমি চাপটা বাড়িয়েছি, কত বাড়িয়েছি, দ্বিগুণ বাড়িয়েছি। বোঝাতে পারলাম? এবার দেখো, একটি গ্যাসকে P0 চাপে একটি বদ্ধ পাত্রে রাখা হলো, যদি সমস্ত অণুর ভর অর্ধেক ও তার দ্রুতি দ্বিগুণ করা হয় তবে লব্ধি চাপের মান নির্ণয় করো। এটাও ভালো জিনিস। তো এখানে বয়েলের সূত্র আর চার্লসের সূত্র এখানে সমন্বয়টা করে আমি এখানে যে প্রেসারটা সেটা দ্বিগুণ মুখও বলে দিলাম আর এখানে দেখিয়েও দিলাম। ব্যাখ্যাটা কেন হয়েছে ব্যাখ্যাটাও দিতে বলেছে, কিন্তু ব্যাখ্যাটা আমি দিয়েছি এখানে, ঠিক আছে, যে ব্যাখ্যাটা কেন এটা হলো, ঠিক আছে, ব্যাখ্যা খুঁজছে, কিন্তু প্রপারলি মাইনিউটলি যদি পড়া না থাকে উত্তর তুমি ছুঁতেও পারবে না। এখানে কি বলেছে দেখো, বি এর প্রশ্নটা, P সমান হচ্ছে 1/3 রো C², রোটাকে লিখে দিলাম M/V, লিখতেই পারি, কোনো সমস্যা নেই। প্রশ্নানুসারে যে M2 সেটা হয়ে যাবে কি আগের মলিকুলার যে ওয়েট সেটাকে অর্ধেক করা হয়েছে,
এই যে বেগ, সেই বেগটাকে দ্বিগুণ করা হয়েছে, আর তোমার ইয়ে করা হয়েছে যে পরিবর্তী চাপটা কত, অর্থাৎ পরের চাপটা কত, P2 সমান কত, P2 সমান হবে 1/3 m2/v2 c2 স্কোয়ার। এখন 1/3 m2 মানে হয়ে যাবে হাফ m1, v2 মানে হয়ে যাবে v2 তো অমনি থাকছে, v1ই থাকছে, আর c2 হয়ে যাবে 2c1 স্কোয়ার মানে হচ্ছে 4c1 স্কোয়ার। এইভাবে করলে দেখা যাচ্ছে চাপটা দ্বিগুণ হয়ে গেছে, লব্ধি চাপের মান হয়ে যাচ্ছে 2p1, কিন্তু এখানে p0 দিয়েছে, প্রাথমিক যে চাপটা সেটাকে p0 দিয়েছে, তো তুমি 2p0 দেবে প্রাথমিকটা, আমি প্রাথমিকটাকে 1 ধরেছিলাম তাই কোনো সমস্যা নেই। এবার বলেছে যে একটি বস্তু সরল সামঞ্জস্য গতিতে চলমান, সরল সামঞ্জস্য গতি মানে সরল দোলগতি, সাম্যবিন্দু থেকে কত দূরত্বে তার গতিশক্তি ও স্থিতিশক্তি অর্ধেক অর্ধেক হবে, মানে 50% গতিশক্তি 50% স্থিতিশক্তি, মানে গতিশক্তি আর স্থিতিশক্তির মান সমান হবে। এই টেকনিকটা বুঝলে, কথাটা ঘুরিয়ে দিয়েছে। আর এখানে একটা এইভাবে কানেক্টেড জিনিস আছে, এটা ছায়া প্রকাশনীতে আমি করিয়েছিলাম, কিন্তু যখন সরল দোলগতি করিয়েছিলাম দেখবে MCQতে কিন্তু আছে, এই প্রশ্নটাই করিয়েছিলাম। তো এই জিনিসটারও কিন্তু আমি সলিউশন এখানে করিয়ে দিয়েছি। সলিউশন করানোটার অর্থটাই হচ্ছে যে x = a/√2 প্লাস a/√2 আর মাইনাস a/√2, এই প্রশ্নটাও ছিল কিন্তু, যে কোথায় শক্তি দুটো সমান হয়ে যাবে, গতিশক্তি স্থিতিশক্তি, এই জিনিসগুলো কিন্তু আমি করিয়েছি। কথাটা বোঝাতে পারলাম? গ্রহের গতি সংক্রান্ত কেপলারের দ্বিতীয় সূত্রটি লেখো। গ্রহের গতির ক্ষেত্রে কোন কোন ভৌত রাশিগুলি ধ্রুবক থাকে, এটা জিনিসটা একটু কিন্তু পয়েন্ট টু বি নোটেড, ভালো করে একটু বিষয়টা দেখবে। কি বলেছে, নতুন জিনিসগুলো বেশি মূলত আমি আলোচনা করছি বিষয়টাতে, ঠিক আছে। আর সূর্য থেকে দুটি গ্রহের দূরত্ব যদি এত এত হয় তাহলে আবর্তনকালের অনুপাত, এটা তো থার্ড ল থেকে হয়ে যাবে, t² ভেরিজাস r3, সেখান থেকে হয়ে যাবে অনায়াসে, কোনো সমস্যা নেই। তো কেপলারের দ্বিতীয় সূত্রটা এখানে এইভাবে লিখবে যে সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল ও অতিক্রম করবে, কিছুই নেই বলবার মতো। আর গ্রহের ক্ষেত্রে কোন জিনিসগুলো ধ্রুবক থাকে, কৌণিক ভরবেগটা, রৈখিক ভরবেগটা, কৌণিক বেগটা, এগুলো ধ্রুবক থাকে। বোঝাতে পারলাম? এবার অঙ্কটাতে চলে আসবে t² ভেরিজাস r3, r-গুলোর অনুপাত দিয়ে দিয়েছে, তাহলে t-গুলোর অনুপাতও তুমি অনায়াসে নির্ণয় করে নিলে, কোনো সমস্যা নেই, t-গুলোর অনায়াসে এইভাবে নির্ণয় করে নিলে। এবার আসছি, যখন একটি কৃত্রিম উপগ্রহ একটি গ্রহের অত্যন্ত নিকটে থাকে তখন তার প্রদক্ষিণ করে, তবে উপগ্রহটির আবর্তনকাল আর গ্রহের ঘনত্বের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কিন্তু প্রশ্ন দিয়েছে, ভীষণ ইম্পর্ট্যান্ট আর খুবই মিষ্টি একটা অঙ্ক। ঠিক, এটা মোটামুটি আজ অবধি আমি কিন্তু প্রশ্নটা দেখিনি, কিন্তু প্রশ্নটা ভীষণ ভালো দিয়েছে, কিন্তু খুবই বুদ্ধিমত্তার সাথে প্রশ্নটা দিয়েছে। ঠিক, আর একটি কৃত্রিম উপগ্রহকে কেন কলকাতার আকাশে স্থাপন করা যাবে না? ঠিক, তো প্রথম যে প্রশ্নটা, সেখান থেকে তোমাকে টিটা বার করতে হবে, 2πr/v, সেখান থেকে তোমাকে এই যে ভিটা ভেলোসিটিটা, সেই ভেলোসিটিটা তোমাকে নির্ণয় করতে হবে 2πr, ভেলোসিটিটা হয়ে যাবে √r/gm, ঠিক, মানে gm/r হয়, যেহেতু 1/v আছে তাই আরটা উপরে চলে গেল। কেন হয়? এটা কিন্তু কক্ষীয় বেগ, এটা হয় অরবিটাল ভেলোসিটি অফ এনি স্যাটেলাইট, এটা তোমাকে একটু দেখতে হবে, এটা না জানলে তো তুমি করতে পারবে না, এটা হচ্ছে বিষয়। আর রোয়ের যে রাশিমালাটা, সেই রোয়ের রাশিমালাতে তোমাকে এখানে যেতে হবে। এবার তোমাকে যেটা করতে হবে, ঠিকঠাকভাবে অ্যারেঞ্জ করতে হবে। আমি যেমন প্রথম যে রাশিমালাটা, প্রথম যে সমীকরণটা, তার করলাম স্কোয়ার, আর তারপরে সেটাকে ভাগ করলাম 2 দিয়ে, সেখানে করে পরে t² রো করলাম। অ্যাকচুয়ালি সেখানে আমি দেখতে পাচ্ছি t² রোটা হচ্ছে 3/g, মানে t² = 3 ρ/g। এটি হলো কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল ও ঘনত্বের মধ্যে সম্পর্ক। বোঝাতে পারলাম? কলকাতার নিরক্ষরেখাতে স্থাপিত নয়, কলকাতা কি নিরক্ষরেখার উপরে অবস্থিত নয়, তাই কলকাতার আকাশে কৃত্রিম উপগ্রহ স্থাপন করা যায় না। বোঝাতে পারলাম? আচ্ছা, সেকশন নাম্বার সিতে এখানে দিয়েছে, এখানে প্রত্যেকটা মান 5। পৌজার অনুপাত, পৌজার না, এটা পয়জনের অনুপাত, ঠিক আছে। পয়জনের অনুপাতের সংজ্ঞা লেখো, তার রাশিমালা লেখো। দেখো, প্রথমে সংজ্ঞা লেখো, রাশিমালা লেখো, দুটো প্রশ্ন। উক্ত রাশিমালায় ঋণাত্মক চিহ্নের ব্যবহার, এই তিনটে মিলে 3 নাম্বার দিয়েছে, ভাবতে পারছো? প্রত্যেকটা 1 মার্কস করে। সংজ্ঞা লেখো 1 মার্কস, রাশিমালা লেখো 1 মার্ক, এবং ঋণাত্মক চিহ্ন কেন তাৎপর্য লেখো, মাত্র 1 নাম্বার কিন্তু, ঠিক। আর এটা হচ্ছে 2 নাম্বার। স্থিতিস্থাপক স্থিতিশক্তি কাকে বলে, এটা 1 নাম্বার। আর প্রমাণ করো যে একটি নির্দিষ্ট টান প্রদানকারী একটি প্রসারণশীল একটি তারে যে পরিমাণ কার্য করে তা হলো W = হাফ গুণিত প্রসারণ বল গুণিত তারের প্রসারণ। ভাবতে পারছো? আচ্ছা, এটা 3 নাম্বার দিয়েছে, আর এটা তিনটে মিলে 2 নাম্বার, এটা তিনটে মিলে 2 নাম্বার, আর এটা দুটো মিলে 3 নাম্বার, তাহলে অনেক কিন্তু ওয়েটেজটা কম, অনেক ওয়েটেজ কম। তাহলে এখানে পয়জনের অনুপাত আমি বলেছি, রাশিমালাটা আমি লিখেছি, রাশিমালাটায় কোন জিনিসটা কোন কি অর্থ বোঝাচ্ছে সেটা বুঝেছি, এবং ঋণাত্মক চিহ্নটা কেন হয়েছে সেটাও একটা ছোট্ট করে কিন্তু লিখে দিয়েছি, তোমাদের যাতে সমস্যা না হয়। বোঝাতে পারলাম? এবার হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি, তাহলে বলে কাকে, এই জিনিসটাও লিখিয়ে দিয়েছি। দেখো, নোটস ভিত্তিক, আর কিছু তো নেই সেরকম। আর এখানে স্থিতিস্থাপক স্থিতিশক্তির রাশিমালাটা 1/2 × ফোর্স ×
হাফ ইন্টু ফোর্স ইন্টু লেন্থ, মানে চেঞ্জ ইন লেন্থ, হাফ গুণিত প্রসারণশীল বল গুণিত দৈর্ঘ্যের পরিবর্তন। এটা কেন হয় সেটাও কিন্তু প্রুফ করে দেখিয়ে দিয়েছি। এবার অর দিয়েছে দৃঢ়তা গুণাঙ্কর সংজ্ঞা লেখো, একটি টান দেওয়া তারের পীড়ন বিকৃতি লেখচিত্র অঙ্কন করো, তাতে নতিবিন্দু আর অসহবার বিন্দু অঙ্কন করো। এটা দিয়েছে 1 নম্বর দৃঢ়তা গুণাঙ্কের সংজ্ঞা, এটা দিয়েছে লেখচিত্রতে 2 নম্বর, আর এখানে দিয়েছে 2 নম্বর যে একটি গোলককে যখন একটি 1 কিলোমিটার গভীর সমুদ্রে নিয়ে যাওয়া হয় তখন তার আয়তন 0.01% কমে যায়। গভীরের সমুদ্রের নিচে কি হয়, চাপ বাড়ে, তাই আয়তনটা কমে। গোলকের উপাদানের আয়তন বিকৃতি গুণাঙ্কের মান নির্ণয় করো, সমুদ্রের জলের ঘনত্ব দিয়ে দিয়েছে 1000 কেজি/মিটার কিউব। দৃঢ়তা গুণাঙ্ক কাকে বলে সেটা লিখলাম, গ্রাফটাকে ড্র করলাম, নতিবিন্দু কোনটা, অসহভার বিন্দু কোনটা, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে কিন্তু আমি উল্লেখ করেছি, ঠিক আছে। তারপরে অঙ্কটাতে ফিরে এলাম, এখানে পি সমান হয় এইচ রো জি, এইচ এর মান জানি, রো এর মান জানি, জি এর মান জানি, প্রেসার পেয়ে গেলাম, আয়তন বিকৃতি গুণাঙ্ক পেতে আর কোনো ব্যাপারই না। তাহলে প্রেসার গুণিত ভলিউম ডিভাইডেড বাই চেঞ্জ ইন ভলিউম, এই প্রত্যেকটা জিনিস দেখালাম। এরপরে বলেছে গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ সংক্রান্ত নিউটনের সূত্রটি লেখো, ল্যাপ্লাস এই সূত্রে কেন ও কি ধরনের সংশোধন করেন। প্রত্যেকটা জিনিস কিন্তু দেখবে, এখানে 3 মার্কস আছে। তাহলে নিউটনের সূত্রটি লেখো, কেন চেঞ্জ করে, কি চেঞ্জ করে। সূত্রটি লেখো 1 নাম্বার, মাত্র 1 নাম্বার, কেন চেঞ্জ করে 1 নাম্বার, কি ধরনের চেঞ্জ করে 1 নাম্বার। ভাবতে পারছো কতটাই কম, মার্কস কিন্তু অনেক কম, তোমাকে লিখে যেতে হবে, কিছু করার নেই। কিন্তু তাও আমি খুবই ছোট ছোট করে এখানে লিখবার চেষ্টা করেছি। এটা নিউটনেরটা প্রথম, তারপরে এখানে আমি দিলাম নিউটনেরটা কেন এখানে ভুল কোথায় ছিল এবং কি পরিবর্তন করলো। এই পরিবর্তনটা একটু বড় তো হবেই, কিছু করবার নেই। এবার এটা বলার পরে বি নাম্বারে এখানে দিয়েছে যে অক্সিজেন ও নাইট্রোজেনের ঘনত্বের অনুপাত যদি 16:14 হয় তাহলে কোন উষ্ণতাতে অক্সিজেন শব্দের বেগ 140 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে নাইট্রোজেনের শব্দের যা বেগ তার সাথে সমান হবে। তাহলে এমনি করে পরে আমি কিন্তু উষ্ণতার সাথে শব্দের বেগের যে রাশিমালাটা সেখান থেকে আমি বার করতে পেরেছি যে তোমার কত হবে। দেখো বিষয়গুলো কিন্তু কেটে যাচ্ছে, ক্যালকুলেটর লাগছে না। আমি তোমাকে এটাই বোঝাতে চাইছি তোমাদের সবাইকে বোঝাতে চাইছি যে তোমাদের কিন্তু ক্যালকুলেটর লাগছে না, আমার অন্তত সাবজেক্টটাতে লাগছে না বা হয়ে যাচ্ছে। কিন্তু এবারে তোমাদেরকে যেটা আমি বলেছিলাম যে তোমরা অতি অবশ্যই কিন্তু বিষয়গুলো স্কুলের টিচারদের সাথে একটু কথা বলবে, না হলে কিন্তু নিজেরাই বিপাকে পড়বে। তারপর কি বলেছে, একটি বদ্ধ অর্গানলে উৎপন্ন অনুদৈর্ঘ্য স্থানু তরঙ্গের রাশিমালাটা এটা, যেখানে এক্স আর ওয়াই মিটার আর টি হচ্ছে সেকেন্ড। প্রমাণ করো নির্ণয় করো প্রাথমিক তরঙ্গের বিস্তার ও তরঙ্গ দৈর্ঘ্য। পরপর অবস্থিত দুটি নিষ্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব, পরপর দুটি নিষ্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব কত হয়, λ/2। উপাংশ তরঙ্গগুলির সমীকরণ। আর শব্দের ক্ষেত্রে ডপলার ক্রিয়া কাকে বলে, একটি খোলা অর্গানলের দ্বারা উৎপন্ন সুর একটি বদ্ধ অর্গানলের দ্বারা উৎপন্ন সুরের চেয়ে অধিক শ্রুতিমধুর হয় কেন। এটাও একটা ভালো প্রশ্ন, ঠিক কথাটা বোঝাতে পারলাম। তাহলে প্রথমত হচ্ছে যে ইকুয়েশনটা দিয়েছে সেই ইকুয়েশনটা লিখতে হবে, আর সেটাকে লিখতে হবে y1 + y2। এবারে y1 কি হবে, স্থানু তরঙ্গের ক্ষেত্রে কি হয়, প্রাথমিক যে তরঙ্গগুলো সেগুলো কি হয় না, একটা নিতে হবে vt + x, একটা নিতে হবে vt - x, একটা এই দিক দিয়ে যাবে তো একটা এই দিক দিয়ে আসবে। এইভাবেই তো স্থানু তরঙ্গ সৃষ্টি হয়, এইভাবে যাবে। কারণ তাদের গতি পথের যদি পরিবর্তন হয়, গতিবেগের যদি দিকের পরিবর্তন হয়, দুটো বিপরীত দিক থেকে আগত যদি চলতরঙ্গ হয়, তারা একসাথে উপরিপাতনের ফলে স্থির তরঙ্গ বা স্থানু তরঙ্গের সৃষ্টি করে। তাহলে এইখান থেকে এটার সাথে কম্প্যারিজন করে পরে এই যে ইকুয়েশনটা পেলাম সেটার সাথে ওই যে দেওয়া ইকুয়েশনটা কম্প্যারিজন করে পরে আমরা পাচ্ছি যে ল্যামডাটা হচ্ছে 6 মিটার, এ বা বিস্তারটা হচ্ছে 3 মিটার। সুতরাং বিস্তার 3 মিটার আর তরঙ্গ দৈর্ঘ্য 6 মিটার। সেখান থেকে সাইন কোথায় নিষ্পন্দ বিন্দু পাবো, নিষ্পন্দ বিন্দু সেইখানে পাবো যেখানে ওর এই যে সাইন এইটার মানগুলো হবে 0। কথাটা বোঝাতে পারলাম, কোনো সমস্যা নেই। তাহলে কোথায় কোথায় পাচ্ছি সেটা না, x = 3na, মানে 3 × 1 = 3 মিটার, 3 × 2 = 6 মিটার, 3 × 3 = 9 মিটার, এইভাবে কিন্তু পাবো। আর 0 তো পাবো, এনের মান 0 হতে পারে। আবার এখান থেকে 3 নাম্বার যে অঙ্কটা দিয়েছে সেই অঙ্কটাও কিন্তু এখান থেকে শর্টেড করলাম, কথাটা বোঝাতে পারলাম। সেই অঙ্কটা করার পরে আমরা দুটোর যে উপাংশ তরঙ্গ অর্থাৎ y1 y2 তাদেরও কিন্তু ভ্যালু বার করলাম, যে y1 এর মান কি হবে, y2 এর মান কি হবে। y1 y2 বার করতে পারছিলাম না বেগটা না জানলে, বেগটা তো জানতে হবে, বেগটা না জানলে বার করতে পারছিলাম না। তারপরে দিয়েছে তোমার বি নাম্বারে ডপলার ক্রিয়া কাকে বলে। শ্রোতা ও শব্দের উৎসের মধ্যে আপেক্ষিক গতি থাকলে শ্রোতার কাছে শব্দের কম্পাঙ্ক পরিবর্তিত হয়ে যায়। তোমরা দেখেছো ট্রেন যখন আসছে, যখন কাছে আসে তখন শব্দটা অনেক জোরে মনে হয়, আবার যখন ট্রেনটা যখন প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দেয় শব্দটা ধীরে ধীরে স্লো হয়ে যায়, ঠিক আছে, আস্তে হয়ে যায়।
এটাই কিন্তু হয় ডপলার ক্রিয়া। যদি শ্রোতা মানে তুমি প্ল্যাটফর্মে বসে আছো এবং তোমার উৎস মানে হচ্ছে ট্রেন, এই দুটোর মধ্যে যদি আপেক্ষিক গতি থাকে, হতে পারে তুমিই পেরিয়ে চলে গেলে, সেটাও হতে পারে, তখন কিন্তু ডপলার ক্রিয়ার সৃষ্টি হয় এবং শব্দের যে কম্পাঙ্ক তার পরিবর্তন তৈরি হয়। আচ্ছা, যে স্বরে যত বেশি উপসুর থাকবে সেই স্বরের জাতি মানে কোয়ালিটি বলে যেটাকে, গুণ বা জাতি, সেটা তত ভালো হয়। তোমরা যদি লক্ষ্য করো তাহলে একমুখ হলে একটা বদ্ধ নলে যেটাকে ক্লোজড অর্গান পাইপ বলা হয়, তার মধ্যে কেবলমাত্র অযুগ্ম গুণিতকগুলোই পাওয়া যায়। কিন্তু যেটা দুমুখ খোলা মানে ওপেন অর্গান পাইপ, সেখানে কিন্তু যুগ্ম অযুগ্ম দুটো কম্পাঙ্কই কিন্তু পাওয়া যায়। তাহলে বেশি কম্পাঙ্ক পাওয়া যাচ্ছে, সবই কম্পাঙ্ক পাওয়া যাচ্ছে, সব উপসুর পাওয়া যাচ্ছে, যুগ্ম অযুগ্ম দুই উপসুরই পাওয়া যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার কি হবে না, শব্দটা অনেক বেশি শ্রুতিমধুর লাগবে, যেমন বাঁশি। এইখানে আমাদের সেমিস্টার 2 এর যে পর্ষদের যে সলিউশনটা সেটা কমপ্লিট হলো। তোমাদের কোনো ধরনের কোনো যদি ত্রুটি থাকে আমাকে কিন্তু অতি অবশ্যই কমেন্ট করবে। কি করবে? কমেন্ট করবে। কথাটা বোঝাতে পারলাম? কোনো সমস্যা নেই, কমেন্ট করবে, লজ্জা করবে না, তাহলে ক্ষতিটা নিজের। তোমাদের 3 মার্চ থেকে পরীক্ষা শুরু হবে এবং সেটা তোমাদেরকে খুব ভালোভাবে দিতে হবে, সেটা হচ্ছে মূল টার্গেট, আর কিছু না। তোমাকে কমেন্ট করতে হবে আর 3 মার্চের জন্য নিজের প্রস্তুতি পর্ব চালিয়ে যেতে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। দেখো, বুঝতে পারলে অতি অবশ্যই, কারণ আমি বারবার বলছি, আবার মিলবে কথাটা, তোমাদের স্কুল তোমাদের এই পর্ষদের ধাঁচকেই ফলো করবে। ইভেন 1-2 প্রশ্ন তোমাদের কিন্তু হুবহু ম্যাচ করে যাবে। তাই অতি অবশ্যই বলবো তোমরা জিনিসটা দেখো, প্রত্যেকটা জিনিস লক্ষ্য করো, খাতায় লিখে পরে মুখস্থ করো, পড়ো, বোঝো। ওই জন্য আমি PDF আকারে তোমাদের দিয়ে দিলাম টেলিগ্রাম চ্যানেলে। ঠিক আছে, ভিডিওটা যদি তোমাদের বুঝতে পারো তাহলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে, বুঝতে না পারলে টাইমটাকে মেনশন করে এইটা করতে হবে, কমেন্ট করতে হবে। ঠিক আছে, টাটা, টেক কেয়ার, বাই।